আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ফিরে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচনে বাংলাদেশ তার জন্মের শুরু থেকে কী কী ভুল করে আসছে। শুরুতে আমি জয় বাংলাদেশ শুরু করতে চাই, কারণ আজকে আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে আমি স্মরণ করব। তার আলোচনা আসবে এখানে, কারণ তার হাত ধরেই সর্বপ্রথম উল্টা সেনাপ্রধান নিয়োগ হয়েছিল। তো স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান, আর বলে রাখতেছি তরুণদেরকে, তোমরা রাজনীতির ব্যাপারে সচেতন হও, এবং শুধু সচেতন হইলে হবে না, একই সাথে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, নাহলে ভালো ভিডিও আসবে না। আর রাজনীতিতে প্রচুর ডোপামিন আছে, তোমরা নিজেদেরকে রাজনীতিতে সচেতন করলে এখান থেকে তোমাদের ডোপামিন পাবা, আনন্দ পাবা, অন্য আকাম কোকাম করতে হবে না। অ্যাট দ্য সেম টাইম তোমরা রাজনীতির মোড় ঘোরায় দিতে পারবা, ইতিহাসের রচয়িতা হইতে পারবা। তোমরা ইতিহাস মুখস্থ করা আর লাগবে না, তোমাদের কথা মানুষ মুখস্থ করবে। যাই হোক, তো স্বাধীন বাংলাদেশের যতজন সেনাপ্রধান ছিলেন, সর্বপ্রথম যাকে বলা হয় জেনারেল ওসমানী, মোসের কারণে যিনি বিখ্যাত, যাকে পাপা টাইগারও বলা হয়, তিনি ব্রিটিশ এম্পায়ারের সর্বকনিষ্ঠ কমিশনড অফিসার হিসেবে নিয়োগ পাইছিলেন। খুব ছোট বয়সেই তিনি কিন্তু আর্মি অফিসার হয়ে গেছিলেন, সেটা ভিন্ন আলোচনা। মানে বাংলাদেশ হওয়ার আগে ওনার চাকরি শেষ হয়ে গেছিলো, কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু ওনাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয় তাজউদ্দিন আহমেদের সরকার। তো এরপরে মুক্তিযুদ্ধের পরে উনি আবার চলে যান, কিন্তু মুক্তিযুদ্ধের পরেই যাকে সর্বপ্রথম আর্মি চিফ অফ আর্মি স্টাফ নিয়োগ দেওয়া হয়, তিনি হচ্ছেন KM শফিউল্লাহ, যাকে নিয়োগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটু সম্মান নিয়েই বললাম আর কি, সবসময় সম্মান নেওয়া যাবে না, এখন নিতেছি। কিন্তু এই শেখ মুজিব যে দুর্নীতিটা করছে এখানে তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো চোখে পড়ার মতো দুর্নীতি। কারণ KM শফিউল্লাহকে বাংলাদেশের তরুণরা ধরেন কেউই চিনে না, ঠিক আছে, কিন্তু জিয়াউর রহমানকে সবাই চিনে, এবং জিয়াউর রহমানকে যে সবাই চেনে তার যোগ্যতার কারণে, মুক্তিযুদ্ধে তার অবদান রাখার কারণে। তো মুজিব আঙ্কেল কেন জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ দেন নাই, এটা আমরা অনেকেই জানি। প্রথম প্রশ্ন হলো, জিয়াউর রহমান কি সেনাপ্রধান হওয়ার যোগ্য ছিলেন না? প্রশ্ন হলো, যোগ্য ছিলেন বেশ ভালোভাবেই। KM শফিউল্লাহর থেকে সব দিকেই উনি যোগ্য, এবং ওনার যে র্যাঙ্ক যদি আমরা দেখি, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের আগে ব্রিগেডিয়ার জেনারেল। সাধারণত ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল, এই পদ থেকেই কিন্তু জেনারেল বানানো হয়, ঠিক আছে। এখানে মেজর জেনারেল এটা একটু অনেকের মাথায় গোলায় যাবে, কিন্তু ছোটোবেলা থেকে এগুলি বারবার শোনার কারণে আমার বেশ মুখস্থ। এখানে বলে রাখি, আর্মির র্যাঙ্কগুলি একটু উল্টা মনে হবে। যে ছোট র্যাঙ্কের তারে মনে করবেন বড়, আর যে বড় র্যাঙ্কের তারে মনে করবেন ছোট। এটি একটু সহজ করে দিই। ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে 1 স্টার, 1 তারকা জেনারেল, এটাও এক ধরনের জেনারেল। তারপরে হচ্ছে মেজর জেনারেল, 2 তারকা জেনারেল। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, যার 3টা স্টার থাকে, যার মানে দেখবেন আপনারা ইউটিউবে, মানে হচ্ছে যে গুগলে সার্চ করলে দেখতে পারবেন। আর শুধু জেনারেল, যেটা বর্তমানে ওয়াকারুজ্জামান বাংলাদেশে একজনই থাকেন, তাকে 4 স্টার জেনারেল বলা হয়। তো ওই আলোচনায় পরে যাবো একদিন, ওই র্যাঙ্কের আলোচনায়। মূল আলোচনায় ফিরে আসি। তো জিয়াউর রহমান এবং KM শফিউল্লাহ একই সাথে কমিশন পাইছেন, একই সাথে অফিসার হয়েছেন, একই সাথে অফিসার হিসেবে তাদের চাকরি শুরু হয়েছে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে। আমি একটা জিনিস সুবিধার জন্য বলে রাখি, বাংলাদেশ গঠনের সময় যারা চাকরিতে ছিলেন তারা কিন্তু সবাই পাকিস্তান আর্মির অধীনেই ছিলেন, ওইটার অধীনেই তাদের ট্রেনিংগুলি হতো। এই জন্য বলা হতো PMA, অর্থাৎ পাকিস্তান মিলিটারি একাডেমি, আর এখন বলা হয় BMA, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি, স্বাধীনতার পর থেকে। এখানে ছোট্ট করে আরেকটু কথা বলে রাখি, কথার মধ্যে কথা। আজকে দেখলাম বাংলাদেশের নতুন যারা আর্মি অফিসার তাদের শপথ পড়ানো হইতেছে। এই শপথের মধ্যে সবচেয়ে বিশ্রী ব্যাপার যেটা হয়েছে, আজকেও তাদেরকে মানে রাষ্ট্রপতির নামে শপথ নিতে হয়েছে। কোন রাষ্ট্রপতি? যে রাষ্ট্রপতি হাসিনা নিয়োগ দিছে, এবং যে রাষ্ট্রপতির শপথ রক্ষা করতে যায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করছে আর্মি পুলিশ মিলায়া। তো এটা আসলে বাংলাদেশ 2.0-তে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল, যেটা রাজনীতিবিদদের চাপের কারণে, রাজনীতিবিদদের চাপের কারণে হচ্ছে যে এই লোককে রাইখা দিতে হয়েছে। হাসিনার উচ্ছিষ্ট, হাসিনার বিষ রাইখা দিছি আমরা, যেটার কাছ থেকে বিষ আবার ছড়াইতেছে, আকাম কোকাম আবার চালু আছে এটার উসিলায়। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে শপথ বাক্য যে পড়ানো হয়, এইখানেও একটু সংস্কার আনা দরকার। কি সংস্কার হইতে পারে? যে রাষ্ট্রপতির কথা বাদ দিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে শপথের কথা বলা উচিত, এবং দেশের জনগণকে নিরাপত্তা, এইগুলোতে ফোকাস করা উচিত। রাষ্ট্রপতি এখন আর দরকার নাই, ঠিক আছে। এটা বাংলাদেশের রাষ্ট্রপতিরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের মানুষের উল্টো দিকে, মানে বিপক্ষে গেছে, সেদিকে আমি চাইতেছি না। মূল আলোচনায় ফিরে আসি। তো জিয়াউর রহমান এবং
কে এম শফিউল্লাহ একই সাথে দুজন কিন্তু অফিসার পদে চাকরি শুরু করছেন, কিন্তু কে এম শফিউল্লাহ কিন্তু তার সাক্ষাৎকারে নিজের মুখেই বলছে যে জিয়া কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে সিনিয়র ছিল, তার অর্জন আমার থেকে বেশি ছিল, কিন্তু রাজনৈতিক বিবেচনা ওই যে বঙ্গবন্ধুর সুনজরে পড়ছে কে এম শফিউল্লাহ, এই জন্য তাকে দিয়ে দেওয়া হয়েছে সেনাপ্রধান। দেখেন মুজিব আঙ্কেল যে শফিউল্লাহকে সেনাপ্রধান দিছে এটার কারণে কিন্তু নিজেই ধরা খাইছে। আর জিয়াউর রহমানকে কেন দেয় নাই এটা আমরা অনেকে জানি, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করতেছি ছোটো ভাই ব্রাদারদের জন্য। সেটা হলো জিয়াউর রহমান কিন্তু দ্য ম্যান হু কল্ড, যে ব্যক্তি বলে উঠছিল উই রিভলভড, আমরা আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, মানে এই যে মানে হচ্ছে স্বাধীনতার ঘোষণাটা যে দিয়ে ফেলাইছে, এটার কারণে মুজিব আঙ্কেল পড়ে গেছে মাইনকা চিপা। কারণ মুজিব আঙ্কেল কখনোই চাইতেছিল না যে আমরা যুদ্ধ করে স্বাধীন হই, সে চাইতেছিল কোনো মতে পাকিস্তানের ক্ষমতাও নিতে, যেহেতু নির্বাচনে সে পাশ করছে 70-এর নির্বাচনে, এটা নিয়ে অন্যদিন আলোচনা করব। এবং বাংলাদেশের ইতিহাস বোঝার ক্ষেত্রে 70-এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক ব্যাপার সেপার আছে। অর্থাৎ পাকিস্তান হওয়ার পর থেকে বাংলাদেশ হওয়ার পর্যন্ত এইখানে আমরা তো ইতিহাস মুখস্থ করি, কিন্তু এখানে ইতিহাসগুলো থেকে কিছু লেসন আছে যেগুলো আসলে বোঝা উচিত। তো এই সময়টাতে আমরা হচ্ছে অনেক সমস্যার মধ্য দিয়ে গেছি। তো শেখ মুজিবের ইচ্ছা ছিল যে 70-এর নির্বাচনে যেহেতু সে পাশ করছে সে পুরো পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হবে, যেটা অ্যাকচুয়ালি মানে পাকিস্তানিরা কখনো মাইনে নিত না, এবং এটা একটা আকাশ কুসুম স্বপ্ন, এটা বাস্তব স্বপ্ন ছিল না। তো সেটার কারণে সে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করতে চায়নি, কিন্তু জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তাকে মাইনকা চিপা ফালাই দিছে। পরবর্তীতে আবার জিয়াউর রহমান মানে শেখ মুজিবের কথা বলছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, মানে ঘোষণার মধ্যে তাকে অ্যাড করছে। তো যাই হোক, তো শেখ মুজিব কে এম শফিউল্লাহকে যে নিয়োগ দিচ্ছে মূলত জিয়াউর রহমানকে সে পছন্দ করতো না, যার কারণে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে সমস্ত বীরত্ব থাকা সত্ত্বেও তাকে না দিয়ে কে এম শফিউল্লাহকে নিয়োগ দিছে। তো নিয়োগ দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, অযোগ্য লোককে যদি আপনি নিয়োগ দেন একই সাথে দেশের ক্ষতিও করেন নিজের ক্ষতিও করেন। কিভাবে? শেখ মুজিবকে যেদিন জয় বাংলা করা হয়েছে, কে এম শফিউল্লাহ তার সাক্ষাৎকারে বলছে যে মানে এই জয় বাংলার ঘটনায় যে কে এম শফিউল্লাহ যদি আর্মি অফিস মানে চিফ অফ আর্মি স্টাফ হয়, সেনাপ্রধান হয়, তাইলে আর্মিরাই যে শেখ মুজিবকে হত্যা করলো, তো এখানে তার ভূমিকা কী? সে কি এটার মধ্যে জড়িত? হইতে পারে সে এটার মধ্যে জড়িত, কিন্তু সে ভান ধরছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে সে জড়িত থাকার কথা না, সে ভীত লোক। সে ফজরের সময় সে বলতেছে তার সাক্ষাৎকারে যে ফজরের সময় আমি শেখ মুজিবকে ফোন দিছি, কিন্তু উনি আমার ফোন রিসিভ করতেছিল না, হয়তো অন্য জায়গায় কথা বলতেছিল, আর উনি আমার উপর আস্থা রাখতেছিল না এই জন্য যে উনি পুলিশে ফোন করছে, কিন্তু আমারে ফোন করে না এই জন্য যে আর্মিরা যেহেতু বিদ্রোহটা করছে এই জন্য আমার উপরে উনি আস্থা রাখেন নাই। তো কে এম শফিউল্লাহ আসলে হয়তো বা এটা সে জানতো না, তো আর্মি অফিসাররা আসলে তার কোনো পাত্তা দেয় নাই। সে তার বর্ণনায় সে সাক্ষাৎকারে সে বলছে যে মনে হয় জিয়া এটার মধ্যে জড়িত, কারণ যখন হচ্ছে যে ডালিম আসছে, আসার পরে জিয়া ডালিমরে বলছে বুকে আয়, ঠিক আছে, যা ডালিমরে চুমা দিছে, এরকম একটা ব্যাপার। তো এই জন্য সে বলছে যে জিয়াউর রহমান যে সরাসরি জড়িত ছিল এটা কেউ কোনোভাবে প্রমাণ করতে পারেনি, সচেতন লোকরা এমনই হয়। তো তখন কে এম শফিউল্লাহ বলছে যে আমি নিজেও ভয় পাইতেছিলাম, আমি এমন অবস্থায় ছিলাম যে আমাকে জয় বাংলা করে ফেলে কিনা এই ভয়ে আমি আর ওদেরকে কিছু বলতে পারিনি, আমার কোনো নিয়ন্ত্রণই বাহিনীর উপর ছিল না। তো তারপরে ইয়ের কথা বলছে যে খন্দকার মুশতাকের কথা বলছে, খন্দকার মুশতাকের মানে বঙ্গভবনের খন্দকার মুশতাকের নেতৃত্বে ডালিম কিন্তু ঘোষণা দিছে যে খন্দকার মুশতাকের বলিষ্ঠ নেতৃত্বে আমরা অভ্যুত্থান করেছি। তো খন্দকার মুশতাক তার মানে ইয়ে বলতেছে কে এম শফিউল্লাহ যে অযোগ্য লোক এটা সে প্রমাণ সে নিজে দিতেছে। সে বলতেছে খন্দকার মুশতাক ওই দিন সকালে আমার হাতে একটা ড্রাফট এনে দিচ্ছে, একটা টাইপ করা কাগজ, লিখিত কাগজ, যে এটা মানে রেডিওতে ঘোষণা দিবে। তো খন্দকার মুশতাক বলছে দেখো তো এটা ঠিক আছে কিনা, মানে কে এম শফিউল্লাহ বলছে দেখেন তো এটা ঠিক আছে কিনা। তখন কে এম শফিউল্লাহ বলতেছে ঠিক আছে আমি দেখতেছি, যদি কোনো ভুল থাকে ঠিক করে দিই। তখন খন্দকার মুশতাক গেছে চিন্তা করে, বেটা আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট ফর 3 months, আমি 3 মাস ধরে এই প্ল্যান করতেছি, এটা আমি লিখতেছি বারবার, এটার মধ্যে তুমি ভুল ধরার কে? তখন কে এম শফিউল্লাহ আবার ভয় পেয়ে গেছে যে আমরা আবার জয় বাংলা করে দেখি না। তো এই ছিল কে এম শফিউল্লাহ, একজন ভীত লোক, একজন জিয়াউর অবশ্যই যোগ্য কিন্তু জিয়াউর রহমানের তুলনায় অযোগ্য লোক। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান নিয়োগে দুর্নীতি করা হয়েছে। এখন আমি মূল কথায় আসি যে এই ভিডিওতে আমি একটা সমাধান দিব কিভাবে বাংলাদেশ সেনাপ্রধান নিয়োগ দিবে কারেক্ট ওয়েতে, কিভাবে নিয়োগ দিবে। দেখেন যতগুলি নিয়োগ হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান এই পর্যন্ত হয়তো বা 15-16 জন হয়েছেন 1971-এর পর থেকে 72 থেকে।
তো প্রত্যেকটা নিয়োগের বেলায় যে যারা রাজনৈতিকভাবে হয়েছেন, যেমন জিয়াউর রহমান, উনি রাজনৈতিকভাবে হন নাই, উনি সেনাবাহিনীর বিশৃঙ্খলার মধ্যে উনি দায়িত্ব নিচ্ছেন। এখানে ওনাকে কেউ নিয়োগ দেয় নাই ওই অর্থে, মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ কেউ নিয়োগ দেয় নাই। তো রাজনৈতিকভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকের নিয়োগটাই বেশিরভাগ ক্ষেত্রেই অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হয়েছে। যেটা ফজলুর রহমানের বেলায় আমি বলছিলাম, মূল ভিডিও তার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি আলোচনা করব যে ফজলুর রহমান যিনি বর্তমানে যে আপনার বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশনের যে প্রধান, ওনাকে যদি সেনাপ্রধান নিয়োগ দেওয়া হইতো আমরা কোথায় যাইতে পারতাম, এটা আমি ওই ভিডিওতে বলছি, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ছোট ভিডিও। তো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকেই অযোগ্য লোককে কিন্তু নিয়োগ দিচ্ছে সেনাপ্রধান হিসেবে। মঈন আহমেদের বিষয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব, তার সিরিজ আসবে যখন, সেও সেনাপ্রধান ছিল, তার ব্যাপারেও বিস্তারিত কথা বলবো। আর এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রথম সেনাপ্রধান নিয়োগের কথাটাই বললাম। পরবর্তী ভিডিওতে এক একজন সেনাপ্রধানের নাম ধরে আমি তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি সমাধানের দিকে যাই। সমাধানটা এইভাবে হইতে পারে যে সেনাপ্রধান নিয়োগের যে নীতিমালা, একটা সেনা আইন আছে বাংলাদেশের 1955 সালের আইন, পাকিস্তান আমলের আইন, সেটাকে সংশোধন ওইভাবে করা হয় নাই। বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগের যে আইন, ওইখানে স্পষ্ট কিছু লেখা নাই। এইভাবে বলা আছে যে সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি বিবেচিত হবে। যে সিনিয়র, অর্থাৎ মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, যে কজন থাকবে এর মধ্যে যে সিনিয়র তাকে বিবেচনা করা হবে, তারপরে যোগ্যতাকে বিবেচনা করা হবে। কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশে যারা সেনাপ্রধান নিয়োগ হয়েছে তাদের কারোর ক্ষেত্রে এইটা ওইভাবে খেয়াল করা হয়নি। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় কারে ক্ষমতায় আনলে, কারে সেনাপ্রধান দিলে হচ্ছে যে বাংলাদেশের সমস্ত বাহিনীকে নিয়ন্ত্রণে, নর্মালি সেনাপ্রধানের নিয়ন্ত্রণে সব বাহিনী থাকে, আপনি র্যাব বলেন, আপনি ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, সব বাহিনীর অফিসাররাই কিন্তু সেনাপ্রধানের বন্ধুবান্ধব থাকে বা তার জুনিয়র অফিসার, আর্মি অফিসাররাই থাকে, ফলে তার একটা প্রভাব কিন্তু সব জায়গায় কাজ করে। তো সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে যেটা হইতে পারে যে আর্মি অফিসাররাই, ধরেন ব্রিগেডিয়ার জেনারেল বা আপনার হচ্ছে যে মেজর জেনারেল যারা থাকে, 50-60 জন সাধারণত থাকে, তারা সিলেক্ট করবে, তারা যেই লোকটাকে সৎ মনে করবে তাকে তারা ভোট দিবে। তাদের নির্বাচনের মাধ্যমে মূলত সেনাপ্রধান হওয়ার পথটা খুলবে, যেটা অনেকটা মুসলিম যুগের খলিফাদের ক্ষেত্রে, মুসলিমদের খলিফা যখন নির্বাচিত হইতো তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জাতির জন্য যোগ্য মনে করতেন তাদেরকে কিন্তু নিশ্চিত করতেন। যেটা আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন নির্বাচিত হয়েছেন তখন কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু 6 সদস্যের একটা কমিটি বানাই দিয়েছিলেন, যারাই হচ্ছে যে পরবর্তী খলিফা নির্বাচন করত। তো এখানে এইটা হইতে পারে, কয়েকটা বিষয় লক্ষ্য রাখা যেতে পারে। পশ্চিমের দেশগুলো তাদের সেনাপ্রধান যেভাবে নিয়োগ দেয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী চাইলে নিয়োগ দিতে পারে না, গোয়েন্দা বাহিনীর রিপোর্ট থাকে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমেরিকার ক্ষেত্রে যেমন সিনেট সদস্যরা, তারা একটা মত দেয় এবং তাকে প্রপারলি অ্যানালাইসিস করা হয় যে এই লোক দেশ কখনো বেচে দিতে পারে কিনা। কারণ সেনাপ্রধানের জন্য দেশ বেচা খুব ইজি, কারণ দেশের সমস্ত অস্ত্র তার হাতে, ঠিক আছে, সে চাইলে দেশ বেচে দিতে পারে। যেটা মঈন আহমেদ করছিল বিডিআর হত্যাকাণ্ডের ক্ষেত্রে। আমি বলে রাখি অন্যতম তথ্য, আগের ভিডিওতে যেটা আমি বলতে পারিনি, মঈন আহমেদ এমন একটা ভাব নিয়েছিল, সে বলছে যে আমি যদি বিডিআর হত্যাকাণ্ড ঠেকাইতে যাইতাম তাহলে ভারত হামলা করতো, আর ভারত হামলা করলে সে কিন্তু বাধা দিত না ভারতকে, এটা সে স্পষ্ট বলছে, না বললেও তার থেকে বোঝা যায়। তো এই ধরনের কোয়ালিটির মানুষ যদি সেনাপ্রধান হয় তাহলে কি ক্ষতি হয় সেটা কিন্তু আমরা টের পাইছি আগে। কিন্তু সেনাপ্রধান নিয়োগ প্রক্রিয়াটা যদি অনেক স্বচ্ছ হয়, আর্মি অফিসারদের একটা মত থাকবে, আর্মি অফিসাররা তাদের ইন্টারভিউ করা হবে, হ্যাঁ, বা তারা কাকে সৎ মনে করে। একটা জিনিস মনে রাখতে হবে, সৎ লোক যে, তাকে কিন্তু গোপনে সবাই তাকে কিন্তু সাপোর্ট দেয় আলটিমেটলি। তো এই সৎ লোক নিয়োগ হলে যেটা হবে, রাজনৈতিক সরকার সে হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে, তার পক্ষে হয়তো ভোট না যাইতে পারে বা নিরপেক্ষ নির্বাচন হইতে পারে, রাজনৈতিক সরকারের ক্ষমতা কমতে পারে, রাজনৈতিক সরকারের দলের লস হইতে পারে যেই দল তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করলো, কিন্তু দেশের সার্বভৌমত্ব কিন্তু কখনো ক্ষতির মুখে পড়বে না। একজন গার্ডসওয়ালা, একজন মোরদওয়ালা, একজন মেরুদণ্ডওয়ালা, এই যে ফজলুর রহমান সাহেবের মতো, জিয়াউর রহমান সাহেবের মতো ব্যক্তিত্বরা, এরা যদি সেনাপ্রধান নির্বাচিত হয়, আশেপাশের দেশগুলো কিন্তু ওই দেশটাকে ভয় পাবে যে এই লোক একজন আর্মি অফিসার, সৎ, সে দেশকে যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা করবে। এই ধরনের মানুষ যদি সেনাপ্রধান হয় এবং সেনা আইনটাকে যদি সংশোধন করা হয় এই অর্থে যে যোগ্য ব্যক্তিকে সেনাপ্রধান নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না, এবং আর্মি যদি রাজনৈতিক হস্তক্ষেপটাকে কবুল না করে, গ্রহণ না করে, তারা বলে আমাদের সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিব,
এবং আমরা সর্বোচ্চ সঠিক ব্যক্তিকেই নিয়োগ করব, তখন কিন্তু অর্থাৎ সেনাপ্রধান নিয়োগটা এইটা একেবারেই, হ্যাঁ আপনি সরকারে যে থাকে তার প্রভাব যে আপনি একবারে কমাই দিবেন বিষয়টা তা না, তার সে প্রভাব সে খাটাবে, এটা সিস্টেম। রাষ্ট্রের সব কাজ তো আর জনগণ 1 বাই 1 করতে পারে না, কিছু দায়িত্ব যাকে দেওয়া হয় সে করে, কিন্তু সে যে হাসিনার মতো চোখ বন্ধ করে যারে তার ইচ্ছা তাকে বসায় দেওয়া, বা খালেদা জিয়ার মতো অদূরদর্শিতা, যাকে ইচ্ছা তাকে বাদ দেওয়া, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেওয়া, যেটার কারণে খালেদা জিয়াও মানে ঠকছে, দেশও গোল্লায় গেছে মঈন আহমদকে নিয়োগ দেওয়ার কারণে। কারণ খালেদা জিয়া তার বাড়ি নোয়াখালী, তাকে পছন্দ করছে, তাকে মনে করছে যে সে অনুগত থাকবে, কিন্তু সে পরে পোল্টি মারছে। তো পোল্টিবাজ কোনো লোক যেন সেনাপ্রধান নিয়োগ না হয়, এটার ক্ষেত্রে সেনাপ্রধান নিয়োগের আইনের সংস্কার হওয়া উচিত, এবং বিচক্ষণ জেনারেল যারা, বিচক্ষণ যারা সিনিয়র আর্মি অফিসার, তাদের মতের ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় তাহলে এটা সম্ভব। আর এই যে আর্মির র্যাঙ্ক এর যে ব্যাপারগুলি, এগুলি কিন্তু ছোটোবেলায় আমি আমার আব্বার কাছ থেকে অনেকবার শুনছি, তো যার কারণে আমি এগুলি বুঝি। আর আর্মির গাড়ি, আর্মির অস্ত্র, আর্মির মেডিকেল, সেনাবাহিনী কেন্দ্রিক যে ব্যাপারগুলি বা সামরিক বাহিনী, বিডিআর বলেন, এগুলি ছোটোবেলা থেকে আমি দেখে বড় হয়েছি, কাজে এই জিনিসগুলোই কিন্তু আমাকে নাড়া দেয়, এগুলি আমি বুঝি। এরকম না যে আমি দাড়ি টুপি রাখছি বলে আমি কিছু বুঝি না বা এরকম কিছু বলতে পারবো না, এই রকম চিন্তা কিন্তু নতুন বাংলাদেশে চলবে না। এই ধরনের চিন্তা যারা করবে তারা জয় বাংলা হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন ধৈর্য ধরে আমার ভিডিওটা, যারা ছোটরা তোমরা দেখতেছো, তোমাদেরকে বলবো যে এটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবা, শেয়ার করবা। আমার আগের ভিডিও পর্নোগ্রাফির ভিডিওটা যারা এখনও দেখো নাই, যারা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাও তারা এটা মাস্ট দেখবা। আর তোমাদের ক্ষেত্রে বলি, তোমরা আমার ভিডিওটা প্রায় 3000 ঘন্টা দেখছো, প্রায় 30,000 মানুষ দেখছো, কিন্তু 1000ও সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু জাতির সাথে এক ধরনের বেইমানি আমি ধরে নিব। তো আমি আবারও তোমাদেরকে স্মরণ করাই দিই, আমার চ্যানেল, দুটো চ্যানেল, রাজনীতির খেলা, এটা আপলোড হবে দুটো চ্যানেলেই যাবে, কোলাবোরেশন করে রাজনীতির খেলা, এবং একই সাথে শিক্ষা সমাধান, এই দুইটা একটা জাতির মেরুদণ্ড কিন্তু এই দুইটা জিনিসের উপরে দাঁড়ায় আমি মনে করি, শিক্ষা এবং রাজনৈতিক সচেতনতা। তো এই দুইটা বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, যতটুকু বুঝি, সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে চলে, এইগুলো আমি আলোচনা করবো আমার ভিডিওগুলোতে। আর বর্তমানে যেহেতু নির্বাচন আসতেছে, এবং এই জন্য আমি রাজনীতিতে একটু বেশি ব্যস্ত থাকবো। আমি কখনো রাজনীতিতে যাব না, মানে নির্বাচন করব না, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন থাকবো, কারা দেশ ঠকাইতেছে এগুলোর ব্যাপারে সবাইকে সচেতন করব। তো আশা করবো সবাই সচেতন থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।